পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটার আবেগ। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটার আবেগ। একে একে সব দেই বধূ আরো কাছে, আমাকে গলাও তুমি আগুনের আছে। একে একে সব দেই বধূ আরো কাছে, আমাকে গলাও তুমি আগুনের আছে। আমার প্রেমের কথা বধূয়ানা বলো, কাম আর যাতনায় আমি ঢলো ঢলো। আমার প্রেমের কথা বধূয়ানা বলো, কাম আর যাতনায় আমি ঢলো ঢলো। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটার আবেগ। শুরুতেই জানতে চাই, ঈদে মুক্তির অপেক্ষায় থাকা রকস্টার আমাদের মেগাস্টার শাকিব খানের সিনেমা, এবং যার সিনেমার জন্য দর্শকরা প্রতি বছরের ঈদের সময়টাতে অপেক্ষা করে। তো সেই জায়গা থেকে সেই সিনেমার গানগুলো আপনি করছেন, নিশ্চয়ই একটা বাড়তি চাপ কাজ করে। রকস্টারের অভিজ্ঞতা কেমন আপনার? নর্মালি শাকিব ভাইয়ের সিনেমা মানে হচ্ছে বড় স্কেল, কারণ অন্যান্য সিনেমা নর্মালি আমরা রিলিজ করার পরে মানুষ পছন্দ করে কিংবা করে না, তারপর গিয়ে ইন্টারভিউ হয়। বাট দেখেন রকস্টারের জন্য আপনি এখানে, মানে সিনেমা আরও অনেক দিন পরে, সো এটা অনেক বড় স্কেলের একটা সিনেমা, মানুষ অলরেডি এটা নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে আছে, একটা বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যেহেতু মিউজিক্যাল সিনেমা, এই জায়গা থেকে হয় না, যদি এটা অন্য কোনো সিনেমা হয়তো তাহলে শুধু ব্যাকগ্রাউন্ড স্কোরের একটা চাপ থাকতো, বাট এখন মিউজিক্যাল সিনেমা, মিউজিক্যাল চাপ আছে, অনেকগুলো গানের মিউজিক, মানে আমরা মোট 9টা গান আছে সিনেমাতে, বোনাস ট্র্যাক থাকবে কিছু, যেগুলো আসলে স্ক্রিপ্টের প্রয়োজনে আমরা ইনভলভ করেছি পরে। সো সেই জায়গা থেকে একটা মিউজিক ডিরেক্টর এতগুলো গান করছে, এইটা আমার মনে হয় অনেক বছর পরে বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে হচ্ছে। নর্মালি হয় কি, আমরা সিনেমাতে যখন গান করি হয়তো ব্যাকগ্রাউন্ড স্কোরটা আমি করলাম, একটা গান আমি বানালাম, বাকি 3টা গান আরও মিউজিক ডিরেক্টর বানালো। বাট এই সিনেমাতে সবগুলো গানের মিউজিক আমি করতেছি, সবগুলো ব্যাকগ্রাউন্ড স্কোর আমি করতেছি। সো অনেক বেশি চাপ, বাড়তি চাপ। সো অনেক বছর ধরে, মানে অনেক সময় ধরে, লম্বা সময় ধরে আমরা আসলে ক্যালেন্ডারটা সেট করেছিলাম, সব ক্যালেন্ডার মতোই যাচ্ছে। একটু শেষ সময় যেটা হয় একটু রাশ এখন। সো সব ঠিকঠাক থাকলে এটা ইনশাল্লাহ একটা ব্লাস্ট হবে। আচ্ছা, এই যে বলছিলেন মিউজিক্যাল ফিল্ম, মানে মিউজিক্যাল ফিল্মের আসলে মেন প্রাণটাই তো হচ্ছে গানগুলো, কিন্তু সেই জায়গা থেকে যে মিউজিক্যাল ফিল্ম করতে গিয়ে এতগুলো গানের চাপ একা নেয়া, তো এই চাপ নেয়ার ক্ষেত্রে আসলে আপনি কিভাবে প্রস্তুতি নিয়েছিলেন? এটা চাপ না, ধরেন আমি আসলে চিন্তা করেছি যে আমি আমার নিজের লাইফ যদি আমি চিন্তা করি, রকস্টার ধরেন যে শাকিব ভাইয়ের যে মানে যে ক্যারেক্টারটা উনি করতেছে, সো এই ক্যারেক্টারটা প্রথমে নো ওয়ান থাকে। নো ওয়ান বলতে সে নিজেই রকস্টার না, সে একজন মিউজিশিয়ান থাকে বা তার শৈশব থাকে, আস্তে আস্তে সে মিউজিশিয়ান হয়, রাইট? সো আমি যদি আমার শৈশব থেকে শুরু করি, আমি একটা মিউজিক্যাল ফ্যামিলি থেকে বিলং করি, আমার বাসায় মিউজিক হয়তো, আমি ওইখান থেকে কীভাবে বেড়ে ওঠা, দেন মিউজিক করা, দেন বিভিন্ন ব্যান্ডে বাজানো, চিরকুটে বাজানো ফর সো লং, দেন আবার মিউজিক ডিরেকশন দেয়া। সো আমি আমার লাইফটাকেই ধরেন, এটা প্রত্যেকটা মিউজিশিয়ানের অলমোস্ট সেম গল্প। সো ওই দিন পান্থদা বলতেছিল যে ওনার 70% লাইফের সাথে মিলে যায় রকস্টার। এই যে আমাদের যে বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার সাথে যেই মিউজিকগুলো সম্পৃক্ত, ধরেন একটা মিউজিশিয়ান যখন তার এইজ 17-18 বছর, তার মিউজিকের যেরকম টেস্ট থাকবে, যখন সে 40 যাবে তখন তার টেস্ট সেম থাকে না, মানে সময়ের সাথে পরিবর্তন হয়, সময়ের সঙ্গে বয়সের সঙ্গে মিউজিকের টেস্টটা পরিবর্তন হয় একদম। সো সেই জায়গা থেকে আমরা একজন মিউজিশিয়ান হতে আরও ভালো হয়েছে, কারণ সে আসলে ধরেন যে ওই ভার্সাটিলিটিটা নিয়ে খেলা করতে পারছে, মানে আমি পারছি আর কি পার্সোনালি, যাচ্ছে এই গানটা আমরা রক করলাম, এই গানটা আমরা সোল রক করি, বা এই গানটা আমরা একটু ক্লাসিক্যালি ব্লেন্ড করি, ফিউশন করি। সো আরও বেশি এক্সপ্লোর করার জায়গা হয়েছে। যেমন আমরা যদি পার্শ্ববর্তী দেশে তাকাই, নর্মালি মিউজিক্যাল ফিল্মগুলো একজন মিউজিক ডিরেক্টরই করে। ধরেন যদি রকস্টার সিনেমা বাদ দিই, রিসেন্টলি বান্দিশ ব্যান্ডিটস নামে একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা কন্টেন্ট রিলিজ হয়, সেটা হচ্ছে দুইটা সিজন আছে ওদের, অ্যামাজন প্রাইমে। ওইটার পুরো মিউজিক ডিরেকশন দিয়েছে শঙ্কর মহাদেবন, শঙ্কর এহসান লয় আর কি। সো
একজন মিউজিশিয়ান থাকলে ওইটা মিউজিক্যালি এক্সপ্লোর করতে অনেক সুবিধা হয়। যে আপনি বলছিলেন যে বিভিন্ন সময় আপনারা বিভিন্ন ভাগে এক একজন মিউজিক ডিরেক্টর হয়তো বা এক একটা অংশের কাজ করে থাকে, গানের ক্ষেত্রেও একাধিক মিউজিক ডিরেক্টর থাকতে পারে, কিন্তু একটা সিনেমায় যখন সবগুলো গানের মিউজিক ডিরেক্টর একই থাকে, এইটা আসলে সিনেমাতে ইফেক্টিভ বেশি, নাকি আসলে অন্য আরও কারো ভাবনা যদি এটার ভেতর ইনক্লুড করা যেত সেটা আরও বেশি ইফেক্টিভ হতো? আমার মনে হয় যে আর্ট কালচারে কোনো রিজিডনেস বলতে কিছু নাই, এবং মুড সুইং এখানে অনেক ভালো মানে ইফেক্টিভভাবে কাজ করে। কেন ধরেন যে মানে আমি বলতে চাচ্ছি যে সিলেক্টিভ না, যে একজন করলে ভালো হবে অনেকে করলে ভালো হবে না, ব্যাপারটা এরকম না। কিন্তু একজন করলে একটা সিকোয়েন্স থাকে যে আমি এই গানে কি করেছি, পরবর্তী আমার পরের গানটাতে কি হতে পারে, তারপর কি হতে পারে, এরকম কোনো? সেটা ক্ষেত্রে ধরেন এটা আমি বলবো যে আমি এখন করছি বিধায় আমি এখন এর পক্ষে বলবো, এরকম না বিষয়টা। বাংলাদেশের গোল্ডেন এরা যেটাকে বলে, ধরেন 70s 80s, তখন যেটা হয়তো একজন মিউজিক ডিরেক্টর সবগুলো গান করতো। পরবর্তীতে আবার এমনও হয়েছে যে লাস্ট আমরা যেটা দেখছি যে বিজিএম একজন করলেও গান এক একজন করে। কিন্তু ভার্সাটিলিটির জায়গা থেকে যদি বলেন, এখানে পরিচালকের আসলে অনেক বড় ভূমিকা থাকে, যে আমি একটা গান এরকম চাই, আমি আরেকটা গান এরকম চাই। সো এটা ভাইস ভার্সা হতে পারে, মানে কোনো কিছুতেই আসলে রিজিট না। আচ্ছা, আর একটা বিষয় আপনি বলছিলেন আপনার কথার মধ্যে যে আপনি একটা মিউজিক্যাল ফ্যামিলিতে বিলং করেন এবং ছোট থেকে আপনি মিউজিকের সঙ্গে বড় হয়েছেন। আপনারা তো জীবনের অনেক উত্থান পতন এবং মিউজিকের সঙ্গে আপনার বিভিন্ন রকমের অভিজ্ঞতা হয়েছে, তো সেই ক্ষেত্রে রকস্টারের গানগুলো করতে গিয়ে আপনি কি আপনার জীবন থেকে কোনো কিছু পেয়েছেন এটার ভেতর, আর নিজের জীবনের সঙ্গে কোনো মিল আপনার পেয়েছেন? না, আমার আসলে রকস্টারের যে গল্প, আমি গল্প রিভিল করব না, কিন্তু রকস্টারের কাহিনীটা একটু ফিল্মি, এবং এই কাহিনীটা আমার সাথে মিলে না। কারণ এই রকস্টারটা জন্মাই আসলে একটা মানে হয় না একদম মানে রকস্টারের কাহিনী যদি নাও মিলে, এই যে মিউজিকগুলো আমরা রকস্টারে পাবো, সেই মিউজিকগুলোর সাথে আপনার জীবনের কোনো মিল আছে কিনা? না, ওরকম মিল নেই, অনেস্টলি মিল নেই। একটা জাস্ট একটা জায়গায় মিলে, সেটা আসলে সিনেমা পরে বলতে চাই, কিন্তু এছাড়া মিল নাই। এটা আসলে আমি আসলে আই ডোন্ট কনসিডার মাইসেলফ অ্যাজ আ রকস্টার, মানে আই রেদার কনসিডার মাইসেলফ অ্যাজ আ মিউজিশিয়ান। আর রকস্টারের আগেও তো বিভিন্ন সিনেমায় আপনার কাজ করা হয়েছে, তো কি অভিজ্ঞতাটা কেমন হলো, সেগুলোতে কেমন ছিল, আর রকস্টারে আসলে ভিন্নতা কি পেলেন আপনি? ওই যে প্রথমেই তো বললাম যে যেমন আমরা প্রথম উৎসব যখন করি, উৎসবে আমার মনে আছে আমি আর তানিম ভাই আমরা প্যারিসে গেছিলাম। প্যারিসে আমরা ফ্লাইটে বসে আমরা ডিসকাস করতেছিলাম যে আমাদের একটা সিনেমা করব। তানিম ভাই আমাকে ওই স্ক্রিপ্ট, তানিমের স্টাইল হচ্ছে স্ক্রিপ্টটা উনি বই আকারে দেয়, সো পড়তে ভালো লাগে। তো আমি স্ক্রিপ্টটা পড়ি, আমি খুবই সুন্দর, এবং তানিম ভাই তো একদম পুরোটা স্ক্রিপ্ট এত সুন্দর করে গোছায় রাখে যে এক সেকেন্ডও আপনি সরাতে পারবেন না। তো আমি পড়লাম, আমি বেশ এক্সাইটেড, কিন্তু আমার একটাই মানে ভাবনা ছিল, তাই আমি বললাম যে ভাই এটা কি মানুষ সিনেমা হল পর্যন্ত যাবে? সিনেমা হল পর্যন্ত গেলে সিনেমা হিট। পরবর্তীতে তো উৎসব বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে সিনেমা হলে চলেছে, এরপরে বনরত এক্সপ্রেস। সো ওই সিনেমাগুলো একটু ডিফারেন্ট, ওইটা গল্প নির্ভর ছিল। এই সিনেমা সাকিব ভাই নির্ভর, সাকিব ভাইয়ের নামই আসলে সব হয়ে যাচ্ছে। সো এক্সপিরিয়েন্স ডিফারেন্ট, বাট সব কিছু আমাদের কাছে অনেক প্রেশাস। না, স্ক্রিনে তো আমরা সাকিব ভাইয়ের মুন্সিয়ানা দেখি, কিন্তু তা আপনার কি মনে হয় যে আসলে যে ফিলটা নিয়ে আপনি গানটা তৈরি করেছেন, স্ক্রিনে সেই ফিলটা কি দর্শক পাবে? বেশি পাবে। রকস্টার সিনেমাতে সাকিব ভাইকে দেখানো হচ্ছে গ্লোবাল স্টার হিসাবে। সো ওইটা মানে আমি আসলে পার্সোনালি এত আশা করি নাই যে এই লেভেলে ওনারা শ্যুট করতে পারবে, কিংবা এই লেভেলে ভিজুয়ালাইজেশন করবে, বা সাকিব ভাইয়ের পারফরমেন্স এত ভালো হবে, এটা আমি প্রথমে এক্সপেক্ট করি নাই। আর গানগুলো বানানো হয়েছে অনেক আগে থেকে ওই গল্পের প্রয়োজনে, বা সাকিব ভাইয়ের অ্যাপিয়ার করার পরে এটা অনেক বড় হয়ে গেছে, লার্জার দ্যান লাইফ হয়ে গেছে। মিউজিক করার ক্ষেত্রে এআই এর প্রভাব আসলে কিভাবে জড়িয়ে আছে, মানে আচ্ছা। এইটা আসলে আপনাদের কি মনে হয় এটার ইমপ্যাক্টটা কেমন হতে পারে? আমার মনে হয় কি যে অতীতকে ধারণ করে বর্তমানকে সাথে নিয়ে ভবিষ্যৎকে গ্রহণ করতে হবে, এটা হচ্ছে আমার ফর্মুলা। যখন আপনি ধরেন এখন আমরা মিউজিক করতেছি, এআই নিয়ে কথা বলতেছি, আমার মনে আছে 90s যখন হার্ড রক হইতো, বা বাচ্চু ভাই জেমস ব্রাজির যেই স্ট্রাগল ফেস করছে, অপসংস্কৃতি, স্টেজ থেকে নামায় দেয়া, বেস গিটারটা বসে এই বুম বুম ডফ করেন। সো যে কোনো নতুন কিছু আসলে এটা বাধাগ্রস্ত হয়, এটা আমাদের এই রিজিয়নের দৈন্যতা। আপনি দেখেন, এটা যদি আপনি ইতিহাসেও দেখেন, দেখবেন যে আমরা আসলে নতুনকে গ্রহণ করতে চাই না। আমরা যখন ইলেকট্রনিক মিউজিক আসছে, লাইক কিবোর্ড প্রথম আসছে, আমরা বলছি এটা অপসংস্কৃতি। আমরা মানে পুরোনোটাতে মানে ওই কমফোর্ট জোন থেকে বেরোতে চাই না। সো আমি মনে করি এআই একটা লাইফ চেঞ্জিং টুল মিউজিশিয়ানদের জন্য,
অ্যাজ আ টুল এটা বেস্ট। আপনি কোনো মিউজিশিয়ান আগে একটা কাজ করতে, ধরুন আমার একটা উদাহরণ দিই, আমরা রকস্টার সিনেমায় আমাদের ক্রাউড সিঙ্গিং লাগবে, আমরা 10জন ক্রাউড গিয়েছি, কিন্তু আমার লাগবে 50,000 লোকের একটা ইফেক্ট। ওইটা আগে আমরা সফটওয়্যার দিয়ে অনেক সময় ধরে এই ফ্রিকোয়েন্সি ম্যাচ করে 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 ঘন্টাখানেক লাগতো একটা ক্রাউড সিকোয়েন্স তৈরি করতে, এখন এই সেটা 5 মিনিটের মধ্যে করতেছে। সো ইটস এ গ্রেট টুল। সো আমরা যত দ্রুত এটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবো এটা আমাদের জন্যই ভালো। তাহলে আমরা আসলে জানতে চাই যে রকস্টার সিনেমায় এআই এর প্রভাব কতটুকু থাকবে, রকস্টারের এর প্রভাব মানে মিউজিকের ক্ষেত্রে? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে বলতে আমি যেটা বললাম যে আমি যেমন রকস্টার, আমি আপনাকে উদাহরণ দিই, যারা এআই টুলের বিরুদ্ধে কথা বলছে তাকে আপনি খবর নিয়ে দেখেন সে ড্রামস বাজাচ্ছে মিডি কিবোর্ড দিয়ে, তো কই সে তো লাইভ ড্রামস রেকর্ড করতেছে না, আবার কই সে তো আপনি পিয়ানোটা লাইভ টেক দিচ্ছে না। মানে আমার জন্য যেটা কনভিনিয়েন্ট সেটা ভালো, যেটা কনভিনিয়েন্ট না সেটা ভালো না, ব্যাপারটা এরকম না। আমরা আসলে রকস্টার সিনেমায় সবগুলো গান ড্রামস রেকর্ড করছি লাইভ, ভায়োলিন লাইভ, চেলো লাইভ, মানে অনেক সময় ধরে, এবং আমরা অনেক ইজিলি পারতাম ভিএসটি দিয়ে করে ফেলতে, এআই দিয়ে করে ফেলতে, না আমরা ওগুলো লাইভ রেকর্ড করছি, লাইভ রেকর্ড করছি এনহ্যান্স করার জন্য, জিনিসগুলোকে লার্জার দেন লাইফ করার জন্য আমরা এআই ইউজ করছি। যখন আপনার একটা সৃষ্টি দর্শক পছন্দ করছে তখন তো অবশ্যই আপনার একটা আত্মতৃপ্তি কাজ করে। তো প্রথম গানের সাড়া পাওয়ার পর অনুভূতিটা কেমন? প্রথম গানের সাড়া আমি বলবো যে এটা আমাদের টিমের একটা ইন্টারনাল কথা, যেটা হচ্ছে যে এটা একটা স্লো বার্নার, এটা আমরা সিনেমা রিলিজের পর আরও বেশি সাড়া পাবো, এটা আমাদের বিশ্বাস। কারণ সিনেমার যেই পয়েন্টে গানটা আসবে সেই পয়েন্টে মানুষ অনেক বেশি কানেক্ট করবে গানের সাথে, এবং এই গানটা তখন আরও বেশি বুম করবে, এটা আমাদের বিশ্বাস, এক নম্বর বিষয়। আর গান আমাদের অনেক আগে থেকেই রেডি, বাট গান তো আসলে শুধু অডিওটা আমরা রিলিজ করতে পারি না, এই গানের অনেক ভিএফএক্স আছে, ভিডিও এডিটিং আছে, কালার আছে, সেই জন্য একটু দেরি হচ্ছে গানগুলো আসতে। কিন্তু আমাদের যেহেতু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সেন্সর করা এবং সিনেমাটা রেডি করা, সো আমরা প্রমোশনটা তো আছি, প্রমোশন তো করাই যাবে, কিন্তু আগে সিনেমাটা রেডি করতে চাই যাতে সিনেমাটা ঠিকঠাক হলে মানুষ দেখতে পারে। আচ্ছা, যে 9টা গান সিনেমায় থাকার কথা, 9টা গান কি রেডি হয়ে গেছে? 9টা গান তো অবশ্যই রেডি, 9টা গান শুটের আগে রেডি। কিন্তু এতে করে কি আপনি যে ভাবনা নিয়ে বা যে ফিলটা নিয়ে গানটা তৈরি করেছিলেন সেইটাতে কি কোনোভাবে কোনো প্রভাব পড়ে কিনা? প্রভাব তো অবশ্যই পড়ে, যেহেতু আর্ট কালচার সাবজেক্টিভ, এটা আসলে মানে এইভাবে ভাবার কিছু নাই, গল্পের প্রয়োজনে যেটা করা লাগবে সেটাই করতে হবে। অন দি আদার হ্যান্ড আমরা ইউটিউবে যখন ছাড়ছি বা অডিও প্ল্যাটফর্মগুলোতে যখন ছাড়বো তখন তো আসলে ওই ফুল অডিও যেটা বানাইছি সেটাই ছাড়বো। সো এখন প্ল্যাটফর্ম আছে, এখন বিভিন্নভাবে আপনি ইভেন এমনও হইতে পারে যে আপনার কাছে মনে হইতেছে, মানে আমার ক্ষেত্রে মনে হয় যে এই গানটা আমার গল্পের প্রয়োজনে আমি ওকে দিয়ে গাওয়াইছি, পরবর্তীতে আমি অন্য একজনকে দিয়ে গাওয়াইতে চাই। আমি একটা উদাহরণ দিই, ফিরলে আদিল গানটা সিনেমাতে গিয়েছিল হচ্ছে সাফকাত আমাদেরটা, বাট পরবর্তীতে অরিজিৎ সিং একটা বেশি হিট করে, কারণ একটা গানের অনেকগুলো ভার্সন থাকতে পারে। সো এইটা আসলে আমার মনে হয় বিগ ডিল না। আচ্ছা, আপনি একটু ইঙ্গিত দিয়েছিলেন আমাদেরকে, রকস্টারে শাকিব খানকে আমরা যেভাবে পাবো বা তার পারফরমেন্স নিয়ে আপনি যেটা বলছিলেন যে এত ভালো করবে বা দুর্দান্ত তার যে স্ক্রিনিং, তো আসলে আমরা তাকে কিভাবে পাবো বা কতটা ভিন্ন রূপে পেতে যাচ্ছি? প্রথমত রকস্টার সিনেমার স্ক্রিপ্টিংয়ের কারণেই পুরো গল্পটা সবার থেকে আলাদা হয়ে যাবে। কারণ লাস্ট যে সিনেমাগুলো আমরা দেখছিলাম খুব অস্থিতিশীল, মারামারি, কাটাকাটি, ব্রুটালিটি, ওই জায়গা থেকে রকস্টার একদম একটা মিউজিশিয়ানের গল্প, সেখানে কোনো ব্রুটালিটি নেই, রাইট? সো ওইখান থেকে সাকিব একদম আলাদা হয়ে গেল। এরপরে যেটা এবার অস্ত্রের বদলে গিটার, পিয়ানো, সো একদমই আমরা ডিফারেন্ট লুকে ওনাকে দেখতে পাবো। এবং আগে যেটা হয়তো যে এত মানে বাংলাদেশের কোনো মুভিতে এত বড় ক্রাউড নিয়ে শ্যুট আসলে হয় নাই। মিউজিক করার সুবাদে নিশ্চয়ই শাকিব খানের সঙ্গেও আপনার বিভিন্ন সময় আলোচনা করতে হয়, বা আপনাকে মিউজিকের ফিলটা বোঝানোর জন্য হলেও আলোচনা করতে হয়। তার কি মনে হয় যে আসলে রকস্টার তার ক্যারিয়ারে কেমন প্রভাব ফেলবে? সাকিব ভাইয়ের আসলে ক্যারিয়ারের প্রভাব পড়ার কিছু নাই। সাকিব ভাই এখন ইন্ডাস্ট্রি, তাকে তো আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পাচ্ছি, কিন্তু রকস্টার হিসেবে কিন্তু প্রথমবার পেতে যাচ্ছি। সেই জায়গা থেকে আসলে তার ভেতরের উৎফুল্লতা কতটুকু দেখেছেন? তার ভিতরে উৎফুল্লতা আমি আসলে তো আমার সাথে দেখা হচ্ছে একদিন, এবং সাকিব ভাইয়ের সাথে মূলত যোগাযোগ করা হচ্ছে আজমান ভাই, ডিরেক্টর। সাকিব ভাইয়ের ডেডিকেশন আমরা যেটা দেখি যে উনি সেটে একদম অবিডিয়েন্ট, 9টায় রিপোর্টিং টাইম থাকলে উনি 9:30টার মধ্যে যায়, অলরেডি এটা নিউজ হয়েছে। সো সাকিব ভাইয়ের ওই লেভেলে যাওয়ার পরে এই লেভেলের ডেডিকেশন এটা আসলে নর্মাল না। দেন এগেন উনি একদিন আমার স্টুডিওতে এসেছিল, আমি অনেকবার এটা বলেছি
এখানে আসার পরে উনি 3-4 ঘন্টা এখানে ছিলেন, 2 ঘন্টা দাঁড়ায় ছিলেন, পিয়ানো বাজাইছি, আমরা জ্যাম করছি, উনি আমাকে দেখতেছিল, সবগুলো মিউজিশিয়ানকে দেখতেছিল একটা মিউজিশিয়ানের বডি ল্যাঙ্গুয়েজ কী হয়, এবং উনি সেভাবেই ডেলিভারটা করছে নেক্সট দিন শ্যুটের। সো আমার মনে হয় যে শাকিব ভাই উনি নিজেকে আসলে উনি সবসময় নিজেকে ভাঙতেছে, রাইট? ওনার চ্যালেঞ্জ উনি নিজেই। সো রকস্টার আসলে ওনার ক্যারিয়ারের অন্যতম একটা কাজ হয়ে থাকবে, কারণ এমন কাজ শাকিব ভাইয়ের হাতে কখনোই দেখেনি মানুষ। যে শাকিব ভাই কি এই স্টুডিওতে এসেছেন? হ্যাঁ। তো তারা তো আসলে আপনাদের রোলটা পর্দায় প্লে করছে মিউজিশিয়ানের। তো কি মনে হয় যে আসলে কতটুকু আপনাদেরকে উতরে যেতে পেরেছে? বুঝে বললাম যে শাকিব ভাই ক্যামেরার রকস্টার, উনি স্ক্রিনে মানে ফাটাই দিতে পারে। ওই বললাম না যে লার্জার দ্যান লাইফ, যে আমরা যে গানটা বানাইছি এটা হয়তো শাকিব ভাইয়ের জায়গায় অন্য কেউ করলে এই গ্র্যান্ডনেসটা আসতো না। এখানে আপনারা বিভিন্ন সিনেমার কাজ করছেন, নাটকের কাজও নিশ্চয় হচ্ছে। তো এই স্টুডিও থেকে আপনার জীবনের প্রাপ্তিটা আসলে কি হতে পারে, বা এখন পর্যন্ত কি পেয়েছেন আপনি? স্টুডিও হচ্ছে মিউজিশিয়ানদের জন্য রান্নাঘর, এবং আমি সবসময় যেটা চেষ্টা করেছি যে আমরা অনেকগুলো মানুষ একসাথে কাজ করতে চাই। কারণ আমি 2019 সালে মুম্বাইতে গিয়েছিলাম, একটা মানে হয় না যে স্টাডি ট্যুর আমাদের যেমন ছিল, ওইটা ছিল আমাদের জন্য একটা স্টাডি ট্যুর, যে মুম্বাই স্টুডিওগুলোতে কী হচ্ছে বা মুম্বাই স্টুডিওগুলোতে আসলে কীভাবে ওরা করতেছে। তো জ্যামিট নামে একটা স্টুডিও আছে মুম্বাইতে, যে এই স্টুডিওটার আইডিয়া নিয়ে আমি এই স্টুডিওটা করি। ওইখানে আপনার 2টা ফ্লোরে প্রায় 22টার মতো স্টুডিও, এবং সেখানে ইন্ডিয়ার বিভিন্ন জায়গার থেকে ট্যালেন্টেড প্রডিউসারদেরকে এনে ওরা নার্চার করে এবং এখান থেকে মিউজিক প্রডিউস করে। সো আমাদের ইন্ডাস্ট্রি ছোট, আমাদের ওই রকম প্যাট্রোনাইজার নাই বা আমাদের ওই রকম পৃষ্ঠপোষক নাই। সো নিজেদের উদ্যোগে যা করার করতে হয়। সো আমি যখন এটা শুরু করি, আমাদের ধরেন বাঁশি যে বাজাচ্ছে সে বরিশালে থাকতেছে, তার ওইখানে একটা স্টুডিও আছে, সেও সাউন্ড অফ সাইলেন্সের একটা পার্ট। যেমন আমরা রকস্টার সিনেমায় সিতার রেকর্ড করেছি দিল্লি থেকে, মুম্বাই থেকে। সো এটা আমাদের একটা পার্ট। সো ওই যে হয় না এখানে এসে মিউজিকটা করতে হবে, এখন ওয়ার্ল্ড অনেক আগে গেছে, যার যার বাসায় স্টুডিও হয়ে গেছে। এখানে আসলে আসার প্রয়োজনটা হচ্ছে তখনই যখন আসলে নিজেদের একটা হয় না, আমি দুনিয়া থেকে আলাদা হয়ে কিছু একটা করতে চাই। সো ওই জায়গা থেকে স্টুডিও একটা ফ্যাক্ট। প্লাস আপনি নর্মাল স্টুডিওগুলোতে দেখবেন যে স্টুডিও মানে ডার্ক, খুবই ডার্ক থাকে, লাইটস কম থাকে। আমি আসলে ওটার এগেনস্টে সবসময় হেঁটেছি, কারণ হচ্ছে এই ওয়াইডনেস না থাকলে আসলে হয় না, একটু কনজাস্টেড লাগে। এখানে আসার পর আমাদেরই মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। আমরা যেটা জানি যে আসলে যারা মিউজিক নিয়ে কাজ করে তারা কিন্তু আসলে নেচারকে অনেক বেশি পছন্দ করে, এবং ন্যাচারাল যে সাউন্ডগুলো আছে, সকালে কোন প্রাণীরা আওয়াজ করে, দুপুরে কোনটা হয়, সন্ধ্যায় ঝিঝি পোকার ডাক, মানে সব কিছু কিন্তু তাদেরকে একটা আলাদাভাবে ইফেক্ট করে তাদের মধ্যে। তো তেমনি সিনেমার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখি আসলে একটা গান সিনেমাকে হিট করার জন্য যথেষ্ট হয়ে যায়। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি, বিশেষ করে আমাদের এই সাবকন্টেন্টে গান দিয়ে সিনেমা হিট হয়ে যাচ্ছে। এবং রকস্টারের মতো একটা মিউজিক্যাল ফিল্ম যখন মিউজিকের দায়িত্বটা আপনার উপর থাকে, তখন মানে আপনার কি মনে হয়েছে যে সিনেমাটার গল্প যা ছিল সেই গল্পের সঙ্গে আপনার সৃষ্টি যে গানগুলো আছে সেই গানগুলো ঠিকঠাক মিশে যেতে পেরেছে, এবং আপনার গানগুলো গল্পটাকে আরো শক্তিশালী করে তুলেছে? আচ্ছা, প্রথমত গানের কথা এবং সুর আহমেদ হাসান সানি ভাইয়ের, এবং সানি ভাই, রুশো ভাই স্ক্রিপ্টিং, গান লেখা শুরু করে, এটা অনেক দিনের ওনাদের একটা পথ চলা। আমি একদম শেষ মুহূর্তে অ্যাড হয়েছি শুধু মিউজিকের জায়গা থেকে, যে ওনাদের একটা পারফেক্ট প্রডিউসার দরকার ছিল, যে নাকি সবগুলো গান ভার্সেটাইল ওয়েতে গানগুলো শেষ করতে পারবে বা মিউজিক করতে পারবে। সো আমি যখন ইনভলভ হয়েছি, অনেকগুলো গান আমি আসলে এদিক ওদিক করেছি এবং আমার মতো করে করেছি। আমার মনে হয় যে গল্পের প্রয়োজনে যেটা দরকার আমরা সেটাই করেছি। হিট হওয়া বা না হওয়া এটা তো আসলে একদমই লাক। কিন্তু আমি আমার টিমকে নিয়ে যেটা আমাদের প্রথম প্ল্যানিং ছিল, যে উই হ্যাভ টু বি অনেস্ট উইথ আওয়ারসেলফ। একটা কথা আছে জয়ন্ত বোসের, যে একজন এন্টারটেইনার কখনো তার অডিয়েন্সকে ঠকায় না, আর একজন আর্টিস্ট কখনো তাকে নিজেকে ঠকায় না। সো আমাদের পয়েন্ট অফ জায়গা ছিল যে আমরা নিজেকে ঠকাবো না। সো আমাদের অনেস্টি নিয়ে আমরা গল্পের প্রয়োজনে যেটা করতে ওটা করবো, বাকিটা দর্শক যেটা তার সাথে কানেক্ট করবে সেটা নিবে, আর যেটা নিতে পারবে না সেটা ফেলে দেবে, ছুঁড়ে ফেলে দেবে, এবং এটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। কারণ আপনি যখন চিন্তা করবেন যে অডিয়েন্সের পার্সপেক্টিভ থেকে মিউজিক করবেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল অডিয়েন্স আলাদা, এক একজনের চাওয়া আলাদা।
যেমন একজন ধরেন চাইতেছে এই ভাই রক গান ছাড়া জমতেছে না, আপনার রক গান দেন। আরেকজন বলতেছে এক রক সিনেমা বোধহয় শুধু রক গান বানায় ফেলবেন, এরকম না, একটা আইটেম গান করেন। সো আমরা আসলে দর্শকের জায়গা থেকে গান বানাতে পারবো না, আমাদেরকে গল্পের প্রয়োজনে যে গানগুলো প্রয়োজন সেই গানগুলি বানাতে হবে। আড্ডা আমাদের শেষ হবে না, কিন্তু সময়ের কারণে তো আড্ডা শেষ করতে হবে। আর ঈদের খুব বেশি সময় বাকি নেই, রকস্টারের জন্য দর্শকরা অপেক্ষা করছে। সেই রকস্টারের দর্শকদের জন্য কি বলতে চান? আমার মনে হয় দর্শকরা আসলে আমাদের কাছ থেকে গান শুনতে চায় বেশি। আমি তাহলে একটা গানই শোনাই, একটা গান শুনি আমরা। Please, আমার একটু ইনস্ট্রুমেন্টটা দেন। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটার আবেগ। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটার আবেগ। একে একে সব দেই বধূ আরো কাছে, আমাকে গলাও তুমি আগুনের আছে। একে একে সব দেই বধূ আরো কাছে, আমাকে গলাও তুমি আগুনের আছে। আমার প্রেমের কথা বধূয়া না বলো, কাম আর যাত নাই আমি ঢলো ঢলো। আমার প্রেমের কথা বধূয়া না বলো, কাম আর যাত নাই আমি ঢলো ঢলো। শরীর কামনা ভরা পানি ভরা মেঘ, ছুঁয়ো না তুমি কাটার আবেগ। দারুণ দারুণ, মানে আমরা অপেক্ষায় থাকবো কবে রকস্টারের সবগুলো গান আমরা শুনতে পারবো। আমি আসলে খুবই দৃঢ় অপেক্ষায় আছি যে গানগুলো আমি চাইতেছি তো আমি ছেড়ে দিই আজকেই, কারণ দর্শকরা এত আগ্রহ নিয়ে আছে, প্রতিনিয়ত আমাকে লিখতেছে, অনেকে বকা দিচ্ছে যে গানগুলো কেন দিচ্ছেন না, আপনি গানগুলো ছেড়ে দেন। আসলে গানগুলো আমার হাতে নাই, গানগুলো আসলে টিমের হাতে। গানগুলো আসলে আমার নিজের অনেক ভালো লাগবে। আমাদেরও ভালো লাগবে, আমরা ঈদ পর্যন্ত অপেক্ষায় থাকি। ততক্ষণ পর্যন্ত রকস্টারের জন্য শুভকামনা, আপনাদের সকলের জন্য শুভকামনা।